গত 2 তারিখে যখন রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে, সেই সভায় আপনার মূলত সংলাপ এবং ইত্যাদি নিয়ে আলোচনার প্রেক্ষিতে হয়েছে। প্রত্যেকে বক্তব্য রেখেছে। 32টি রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল। 32টি রাজনৈতিক দলের মধ্যে আপনার জামায়াতে ইসলাম শুধু বলেছে যে নির্বাচনটা রোজার আগে করা যায়, আর প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই বলেছে কিন্তু নির্বাচনটা ডিসেম্বর বা ডিসেম্বর আগে মানে করা উচিত এবং ডিসেম্বরের পরে যাওয়া উচিত নয়। একটা মাত্র দল, সেটা আপনার ওই ইসলামিক আন্দোলন, সেটা জুন মাস পর্যন্ত নির্বাচনের কথা বলেছে। সুতরাং জামাত তো ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগাম তারিখ তারা সেখানেই বলেছে। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনার তাদের তেমন কোনো মানে খুব যে দূরত্ব অথবা পার্থক্য সেরকম কোনো কিছু সেই সময় বোঝা যায়নি, এখনও বোঝা যাচ্ছে না। আজকে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে প্রায় 32টি রাজনৈতিক দলকে সবসময় ডাকে, আজকেও ডেকেছে। তো প্রথম দিকে জামাতকে অনুপস্থিত দেখেছি। তো এরকম মাঝে মাঝে হয়, অনেকগুলো রাজনৈতিক দল অনেক সময় দুপুরের পরে এসেও জয়েন করে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকলে। তো যখন আপনার জামাতকে আমরা দেখিনি, তখন আমাদের মনে প্রশ্ন জাগলো যে জামাত কোথায়। তখন একটু ফিসফাস শুনতেছিলাম যে তারা প্রতীকী বয়কট করছে। তো দুপুরে লাঞ্চ আওয়ারে আমরা শুনলাম যে জামাত ওই লন্ডনে যে বৈঠকটা হয়েছে তার প্রেক্ষিতে যেই আপনার ঘোষণাপত্র এসছে অথবা একটা তার থেকে বিবৃতি এসছে, বিবৃতির প্রেক্ষিতে তারা এটা প্রতীকী বয়কট করেছে। অন্য কোনো রাজনৈতিক দল এতে সায় দেয় নেই এবং এটার কোনো প্রয়োজনীয়তা মনে করে নেই। আমি মনে করি যে আপনার বাংলাদেশের ইতিহাসে বলেন অথবা সে পাকিস্তান ইতিহাসেও বলেন, আর যদি আমরা বলি 47-এর পর থেকে কিন্তু অনেকগুলো রাজনৈতিক সংকটে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আলাপ আলোচনায় বসছে, কিন্তু কখনোই আলাপ আলোচনা সফলতা নেই। পাকিস্তান আমল নেই, বাংলাদেশ আমল নেই, অনেক এর চাইতে অনেক কঠিন ব্যাপারও নেই। ওইখানে লন্ডনে গিয়েছেন ডক্টর ইউনূস সাহেব, মূলত আপনার অনেকটা ব্যক্তিগত সফরে গিয়েছেন। সেখানে আমাদের জোটের নেতা, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে তিনি একটা বৈঠক করেছেন। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে বলেই তো আপনার নির্বাচনের তারিখের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবও সরে এসেছেন, আপনার তারেক রহমান সাহেবও সরে এসেছেন বা আমরাও সরে এসেছি। এখানে আপনার 2 তারিখে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া সবাই আমরা ডিসেম্বরে নির্বাচন দাবি করার পরেও ডক্টর ইউনূস সাহেব যখন এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমরা কিন্তু সমস্যারে বলেছি যে এপ্রিলের নির্বাচনের কোনো সময়োপযোগী নয় এবং আমরা এটা বাধা দিয়েছি। এমনকি এটার প্রয়োজনে আমরা এটা আন্দোলন করে হলেও আমরা নির্বাচনটাকে আমরা এগিয়ে নিয়ে আসতাম, চাপ সৃষ্টি করে এগিয়ে নিয়ে আসতাম। এবং আমরা যারা যুগপৎ আন্দোলন করছি বিএনপির সাথে, আমাদের চাপ নেওয়ার মতো শক্তি কিন্তু এই মুহূর্তে ইউনূস সরকার সাহেবের নেই। আমরা এটা ভালো করেই বুঝি এবং ইউনূস সরকার সাহেবও বুঝেন যে ওনারা এই চাপ নিতে পারবেন না, যে কারণে আমি একটু যোগ করি সেলিম ভাই, সেটি আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আগে এক ধরনের চিত্র ছিল, তখন কিন্তু বিএনপিকে এখন একটা কোণঠাসা করার মতো অবস্থায় ছিল, বিএনপি সাক্ষাৎ চেয়েও পায়নি। কিন্তু কি এমন হলো যে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করতে হলো? বিএনপি সাক্ষাৎ চেয়ে পায়নি এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। বিএনপি নেতারাই তো স্বীকার করেছেন যে 5-6 দিন হলো আমরা তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। আমার মনে সেভাবে বলেনি। যখন সংকট একটা সৃষ্টি হচ্ছিল তখন আপনার বিএনপি নেতারা সাক্ষাৎ করেছেন, সময় মতো সাক্ষাৎ করেছেন, হয়তো একদিনের জায়গায় 2 দিন সাক্ষাৎ করেছেন এবং ওনারা কিন্তু ওই সাক্ষাতের জন্য যে আপনার বিএনপি নেতাদের কোনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বা দায়িত্ব দেয়া নিয়ে এটি নিয়ে একটি সংকটের মধ্যে পড়েছিল, সময় সাক্ষাৎটা চেয়েছে এবং একদিনের মাথায় সাক্ষাৎটা পেয়েছে এবং 3টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা আপনার সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, রাজনৈতিক মাঠের মধ্যে অথবা রাজনৈতিক সেই সাক্ষাৎটি ছিল পদত্যাগের ইস্যু নিয়ে আর কি, যে মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগের অভিপ্রায় জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে ওই সাক্ষাৎ। না, সেই মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগের অভিপ্রায়টা সঠিকভাবে আসেন নাই। সেটা উনি নাহিদ ইসলামকে হয়তো আপনার ক্ষোভ থেকে বলেছেন, নাহিদ ইসলাম সেটা প্রকাশ করেছেন, আমরা সেইভাবে শুনেছি। অফিসিয়ালি কোনো কিন্তু বিবৃতি দেওয়া হয়নি। অফিসিয়ালি বরঞ্চ উপদেষ্টারা বলেছেন যে আমরা সব ঐক্যবদ্ধ আছি, আমরা এবং যে কোনো সংকট আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব এবং আমরা সরকারের মধ্যে অবস্থান নেব। সুতরাং আমরা মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে একটা দুর্যোগের ঘনঘটা তৈরি করার জন্য একটা ধরনের চক্রান্ত সৃষ্টি হয়েছিল। কারণ এপ্রিল মাসে নির্বাচনের কোনো মাস নয়, এটা কালবৈশাখী মাস, এটা লু হাওয়ার মাস, এখানে টর্নেডো ঝড়ের মাস, আপনার প্রচণ্ড উত্তাপের মাস, সে সময় নির্বাচন হতে পারে না। এইটা বোঝার পরও কেউ না কেউ
উপদেষ্টা মহোদয়কে ভুল বুঝিয়ে হোক অথবা প্রভাবিত করে হোক নির্বাচনের তারিখটা কিন্তু এপ্রিল মাসে ঘোষণা করেছেন। তো এপ্রিল মাসে ঘোষণা থেকে সেখানে লন্ডন গিয়ে একটা সুইটেবল টাইমে নির্বাচনটা হচ্ছে ডিসেম্বরের পরে, আর ধরেন 40 দিন পরে, মানে ফেব্রুয়ারি 10 তারিখে। সুতরাং আমি মনে করি যে বৈঠকটা ফলপ্রসূ হয়েছে এবং রাজনৈতিক ময়দানে উত্তাপটা কমে গেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এখন নির্বাচনমুখী হয়েছেন এবং সরকারও আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাষ্ট্র পরিচালনা করা দরকার ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। আমরা মনে করেছিলাম যে লন্ডন থেকে আসার পরে তিনি তার উপদেষ্টা মণ্ডলী কিছুটা পরিবর্তন করবেন, কারণ এই উপদেষ্টা মণ্ডলী দেশটাকে বসিয়ে দিচ্ছেন এইখানে একটা স্থবির একটা অবস্থা। আমি আবার আসবো আপনার কাছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা যে পদ্ধতিতে সংস্কার করতে যাচ্ছেন এটা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না, বুঝছেন না? এই কথাটা আমি স্পষ্ট ভাষায় বলেছি। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা আপনার তো একটা 110 থেকে একটা 120টা প্রশ্নে আমরা একমত হয়েছি এবং বেশ কিছু প্রশ্নে দ্বিমত হয়েছি এবং দ্বিমতের ব্যাপারে আমরা বলেছি যে আমরা এটার সাথে মানে কোনো অবস্থায় আমরা একমত নই। ওনারা 16 থেকে 18টা বিষয় ঠিক করেছেন যেগুলো আলোচনার মধ্যে ওনারা ঠিক করবেন। এখন 16 থেকে 18টা বিষয়ের মধ্যে আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধরেন সংবিধানের আপনার 70 অনুচ্ছেদ, যেটা 70 অনুচ্ছেদের মধ্যে আপনার দুটো বিষয় মিলে সবাই ঐক্যমত হয়েছে আর দুটো বিষয় মিলে মানে ঐক্যমত হতে পারে নাই, তারপরে বলেছে নোট অফ ডিসেন্ট দিয়ে এটা পাস। এখন দেখেন আপনার এতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো একজন আইনজীবীকে হোক বা যে কোনো ব্যক্তিকে হোক তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারতেন। এখন আজকে প্রস্তাব এসছে যে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র 2জন বিচারপতিকে তিনি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারবেন। এখন 32টি রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দলে একমত হয়েছেন, দুটো রাজনৈতিক দলের সাথে দ্বিমত হয়েছেন, তার মধ্যে এনসিপি একদম বিনা কারণে, এটা কোনো কারণ ছাড়া। এবং এনসিপির মনোভাব হলো যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার সময়টা ক্ষেপণ করা। আচ্ছা, মহিলাদেরকে আপনার 100 আসনের উন্নতি করার ব্যাপারে আমরা গত আপনার 3 তারিখে মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নীতিগতভাবে একমত যে মহিলা আসন 100টা করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এখন নির্বাচন করে আপনার সংস্কার কমিশনের পক্ষ থেকে কেউ বলছে ঘূর্ণায়মান পদ্ধতিতে, কেউ বলছে আপনার গতানুগতিক পদ্ধতিতে, কেউ বলছেন আপনার সরাসরি নির্বাচন পদ্ধতিতে। আজকে এটা নিয়ে আলোচনা হলো, 2-2.5 ঘন্টা আলোচনার পরেও তারপর ওনারা সিদ্ধান্ত নিতে পারলো না। ওনারা বললেন যে এইটা আপনার কিছুদিন পরে আবার আপনারা প্রত্যেকে নতুন করে চিন্তা করেন। আবার তখন আমি বললাম যে এখানে চিন্তা করার কিছু নাই, তো আপনি এখানে মতামত নেন, মেজরিটি মতামতের ভিত্তিতে আপনি ইয়ে করেন। যেমন 2-1 বলছেন যে 100 আসনের মধ্যে সরাসরি নির্বাচন। আমরা বলেছি যে সরাসরি নির্বাচন আসলে বাস্তবসম্মত নয়। আমরা মিথ্যা দিয়ে একজন সংসদ সদস্য মিথ্যা দিয়ে সংসদে প্রবেশ করেন। তিনি 5 কোটি টাকা খরচ করার পরও তিনি কিন্তু হলফনামায় বলেন যে আমি 30 লক্ষ টাকা খরচ করেছি। তাহলে যে মিথ্যাটা দিয়ে মানে সংসদ শুরু হয়, তাহলে এই মিথ্যা দিয়ে একটা সংসদ সদস্য 3টা আসনে একটা মহিলার পক্ষে সরাসরি নির্বাচন করা সম্ভব নয়। তাহলে আপনি এখানে গতানুগতিকভাবে যেটা বলছেন তারও বাইরে গিয়ে ঠিক আছে আপনি কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করেন, আলোচনা করেন, কিন্তু ওনার আলোচনাটাকে আবার ডেফার করলেন। তারপরে আপনার সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে আমরা বেশ কিছু আলোচনার পরে আমরা মানে সংসদীয় স্থায়ী কমিটি তো প্রায় 50টার মতো, তার মধ্যে 41টা মন্ত্রণালয়, 9টা বিশেষ কমিটি, 4টা কমিটি বিরোধী দলকে দেওয়া হবে। আনঅ্যানিমাসলি আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাকি যে সংসদীয় কমিটি কেউ বলছে যে এটা আনুপাতিক হারে দিতে হবে, কেউ বলছে 50% দিতে হবে। তিনি যে রণক ভাই যেটা বললেন এটা আসলে একমত হওয়ার কোনো বিষয় না, একমত আমরা হতে পারবো না। কিন্তু নির্বাচন আপনার সংস্কার কমিটিকে অথবা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে কি 100% একমত হইতে হবে নাকি মেজরিটির সিদ্ধান্তটা ওনারা বাস্তবায়ন করবেন। এটা আমরা যেমন আজকে হয়েছে প্রায় দীর্ঘ আলোচনা 10টা থেকে মানে 6টা পর্যন্ত, আগামীকালকে হবে, পরশু হবে, ওনারা শনিবার দিনও আলোচনা করবে। আমরা বলছি যে আলোচনাটাকে আপনি যত দীর্ঘায়িত করবেন ততই অন্যান্য কাজগুলো আরও দীর্ঘায়িত হবে। ওনারা আমাদেরকে বলছেন যে ওনারা এটা জুন মাসের মধ্যেই সমাপ্ত করবেন। সংস্কারের এটা তো কিয়ামত পর্যন্ত চলমান একটা সংস্কার। আমরা বারবার বলেছি, আমি শান্তনুবের সাথে একমত, আমরা বারবার বলেছি যে আপনি মূল ফোকাসটা নির্বাচনে, আপনি মূল ফোকাসটা নির্বাচনে না দিয়ে আপনি চট্টগ্রাম বন্দরের আপনার একদম নিজস্ব অর্থায়নে তৈরি একটা পোর্ট আপনি দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানিকে, কোনো দরপত্র ছাড়া, কোনো আলাপ আলোচনা ছাড়া এবং কোনো প্রতিযোগিতা ছাড়া আপনি দিয়ে দিচ্ছেন। এবং আমি বলেছি যে আমি প্রধান উপদেষ্টার আপনার শপথ অনুষ্ঠানে ছিলাম, তিনি শপথবদ্ধ হয়েছেন যিনি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। একটা বিশেষ কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে তুলে দেওয়া, একটা তৈরি চট্টগ্রাম বন্দর হৃৎপিণ্ড, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, নিজস্ব অর্থনে তৈরি চলমান একটা প্রক্রিয়াকে
আপনি একটা বিদেশি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া মানে এটা আপনার অনুরাগ, এবং যারা এটার বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করার কথা বলার অর্থ হলো যে এটা আপনার বিরাগ। কিন্তু আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি এই মানে আমরা ওনার সামনেও বলেছি, আমরা টকশো আলোচনার মধ্যে বলছি যে আপনি এই ধরনের বিতর্কিত বিষয়, করিডোর, বন্দর, এগুলোতে না গিয়ে আপনি নির্বাচনটা সংস্কার করেন না। আপনি এই যে মানে যাওয়ার পথে এবং আসার পথে উত্তরাঞ্চলে যাত্রীরা 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত রাস্তার মধ্যে ছিল। আপনি সেখানে কোথায় একটা মন্ত্রণালয়ের একটা সংস্কার করতে পেরেছেন, একটা মন্ত্রণালয়কে সামান্যতম গতিশীল করতে পেরেছেন? ওনাদের বলুক। আমরা বারবার বলছি যে আপনি কিছু অযোগ্য, অথর্ব, ব্যর্থ কিছু লোককে আপনি এনে আপনার মন্ত্রণালয় সাজিয়েছেন, আপনি সেখানে স্বজনপ্রীতি করেছেন, আপনি সেখানে বিশেষ অঞ্চলকে প্রাধান্য দিয়েছেন, আপনি একটা বিশেষ পেশাকে প্রাধান্য দিয়েছেন। আমরা এই কথাগুলো বলে যাচ্ছি, কিন্তু উনি শুনছেন না। উনি না শোনার পরও এখন আমরা একটা জায়গায় আমরা অন্তত তারপরে কিভাবে আস্থা রাখেন ফেব্রুয়ারি নির্বাচনে? আমরা একটা জায়গায় আমরা আস্থা রাখতে চাই যে উনি আপনার বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে বিনিয়োগের অবস্থান একেবারে শূন্যের কোটায়, মানুষের মানে নাবিশ্বাস ঘটে গেছে। উনি যে এই আপনার কিংস পার্টি গঠন করতে গেছেন, কিংস পার্টি মুখ থুবড়ে পড়েছেন। বাংলাদেশের রাজনীতিতে ওই কিংস পার্টি এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। সুতরাং নির্বাচন দিয়ে উনি অত্যন্ত সুন্দরভাবে বিদায় নেওয়া ছাড়া ওনার সামনে বিকল্প কিছু না। বিকল্প আছে, মইনুদ্দিন ফখরুদ্দিনের উদাহরণ ওনার কাছে আছে, আবার আপনার বিচারপতি শাহাবুদ্দিনের উদাহরণ আছে। এখন উনি কোন উদাহরণটা বেছে নেয় ওনাকে, ওনার ব্যাপার। এই বয়সে এসে উনি একটা সুন্দর ভাবে উনি একটা প্রস্থানের রাস্তা